হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফাউন্ডেশন বায়োলজি। আজকের যে ক্লাসটা তোমাদের সাথে শুরু করছি সেটা হচ্ছে নার্ভাস সিস্টেমের পার্ট টু। এর আগে আমরা হচ্ছে নার্ভাস সিস্টেমের যে পার্ট সেটা কিন্তু অলরেডি কমপ্লিট করেছি। তো নার্ভাস সিস্টেমের আজকে বা স্নায়ুতন্ত্র তুমি বলতে পারো, নার্ভাস সিস্টেম এর সেকেন্ড পার্ট আজকে আমরা পার্ট টু এটা আজকে পড়তে শুরু করছি। তো দেখো, এই লাস্ট দিন আমি তোমাদের অনেক কিছু নিউরনের ব্যাপারে আলোচনা করেছিলাম। আজকে সেই পার্টটা একটু সামনের দিকে নিয়ে যাচ্ছি। তার আগে একটা জাস্ট ইন্ট্রোডাকশন দিয়ে দিই যে আমাদের হিউম্যান ব্রেন যদি এই পার্টটা হয়, ঠিক আছে, এই পার্টটা যদি হিউম্যান ব্রেন হয়, এই যে হিউম্যান ব্রেনের পার্ট, আর এই জায়গায় যদি এইভাবে ছোটো ছোটো সেরিব্লামের অংশ থাকে, তো এই জায়গায় তুমি লক্ষ্য করে দেখো এই ব্রেনের পুরো যে পার্টটা, এই ব্রেনটার মধ্যে অবস্থিত এই যে শেষ দিকে পার্ট যেটা হচ্ছে নাম লঘু মস্তিষ্ক। আমরা পরে এর ডিটেলস আসবো। তো তোমাদের আমি জাস্ট একটা জিনিস বোঝাতে চাইছি যে এই ব্রেন থেকে যে নিচের দিকে এই লম্ব দণ্ডাকার অংশটা নেমে গেছে, ঠিক আছে, এই যে অংশটা নেমে গেছে, এটার নাম কি? এটার নাম হচ্ছে স্পাইনাল কর্ড, ঠিক আছে। আর এই স্পাইনাল কর্ডটাকে যদি আমরা কোনো কিছু একটা দিয়ে কাটি বা কেটে দেখার চেষ্টা করি এটা দেখতে কেমন, তাহলে এটা থেকে যদি কাটি তো এটার স্ট্রাকচারটা অনেকটা এরকম স্ট্রাকচার পাবো। মানে তুমি কাটছো, কাটার পর এরকম করে দেখছো, ঠিক আছে। এই জায়গায় লক্ষ্য করো, এই যে একটা স্ট্রাকচার পেলে, আর এই জায়গায় এইরকম স্ট্রাকচার বর্তমান। তো এটা হচ্ছে স্পাইনাল কর্ডের একটা ছবি, যেটা হচ্ছে তুমি উপরের দিক থেকে দেখছো। এটাকে যদি আমরা কেটে দিই, এরকম পরপর চলে গেছে নিচের দিকে, ব্রেনের স্পাইনাল কর্ডের নিচের দিকে এরকম পরপর চলে গেছে। তো আজকে এই বিষয়টা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে নার্ভাস সিস্টেমের একটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট, যার নাম হচ্ছে আজ্ঞাবহ সংজ্ঞাবহ নিউরনের ব্যাপারটা ধারণা। এখানে ছবিটা দেখতে পাচ্ছ যে ধরো তুমি তোমার হাত থেকে একটা ক্যান্ডেল বা ফায়ার মার্চেসের সামনে নিয়ে আসলে, আমি ক্যান্ডেল লিখছি এখানে, ক্যান্ডেল বা মোমবাতির সামনে নিয়ে এসেছো। তো আমাদের ত্বকের মধ্যে অবস্থিত যে রিসেপ্টর, রিসেপ্টর মানে কি, যারা এই উদ্দীপনাটা বুঝতে পারে যে এটা ক্যান্ডেল, এবং সেখান থেকে তাপ তোমার স্কিনটা বুঝতে পারছে, এবং বুঝতে পারার পরে যার মাধ্যমে স্নায়বিক উদ্দীপনা একটা মাধ্যমে যাচ্ছে, দেখো রেড কালার এই লাইনটা দিয়ে কিন্তু যাচ্ছে। তো যে যাচ্ছে তাহলে খবরটা কোথায় নিয়ে যাচ্ছে, দেখো এটা কিসের ছবি? এটা হচ্ছে পুরোপুরি ক্রস সেকশন কার, স্পাইনাল কর্ডের বা সুষুম্না কাণ্ড, স্পাইনাল কর্ডের ছবি, ঠিক আছে। তো স্পাইনাল কর্ডের একটা নার্ভ যেটা হচ্ছে হাতের থেকেই স্পাইনাল কর্ডের দিকে আসছে, তথ্য নিয়ে আসছে, ইনফরমেশন নিয়ে আসছে, তাকে বলা হয় সেন্সরি, ঠিক আছে। এটা হচ্ছে সেন্সরি নিউরন। এবারে দেখো, এই সেন্সরি নিউরন একদিক দিয়ে প্রবেশ করলো, ঠিক আছে। তো এটা স্পাইনাল কর্ডের পশ্চাৎ ভাগ, এটা সম্মুখ ভাগ, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে তুমি এইভাবে বুঝো যে স্পাইনাল কর্ডের মধ্যে খবর নিয়ে আসলো, যে নিউরনটা খবর নিয়ে আসছে তার নাম হচ্ছে কি, সেন্সরি। ক্লিয়ার? এবার দেখো, তোমার হাতটা গরম লাগছে, তুমি হাতটা দেখছো পুড়ে যেতে পারে, এই জন্য তুমি হাত থেকে সরিয়ে নিচ্ছ। তো সরিয়ে নেওয়ার জন্য হাতটা সরাতে হচ্ছে, তার মানে আবার খবর পাঠাতে হবে যে হাতটা এখান থেকে সরিয়ে নাও। এই খবরটা নিয়ে যাচ্ছে, এই যে রেড কালার লাইনটা দেখছো, এই কী করছে, খবর নিয়ে গিয়ে হাতটাকে দূরে সরিয়ে নিচ্ছে। তো হাতটাকে যে দূরে সরিয়ে নিচ্ছে, এটাকে বলা হয় মোটর নিউরন। তাহলে একটা সেন্সরি নিউরন, একটা মোটর নিউরন। এইবার একটা বিষয় হচ্ছে, এই সেন্সরি নিউরন আর মোটর নিউরনের মাঝে যে সংযোগ স্থাপন করছে সেটাকে বলা হয় রিলে নিউরন বা ইন্টার নিউরন। তাহলে আমরা নিউরন কত প্রকারের পেলাম? 3 প্রকারের। একটা হচ্ছে ইনফরমেশন নিয়ে আসে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে সুষুম্না স্নায়ু সেই পার্টটাতে, তার নাম হচ্ছে সেন্সরি নিউরন। আরেকটা হচ্ছে যেটা খবর নিয়ে যায়, তার নাম হচ্ছে মোটর নিউরন। এবং দুজনের মাঝে সংযোগ স্থাপন করে, মানে এইটুকু জায়গা দেখো এসে ছেড়ে দিয়েছে, এবার এইটুকু জায়গাতে খবরটা তো নিয়ে যেতে হবে, এই জায়গায় খবরটা নিয়ে যাওয়ার জন্য থাকে হচ্ছে রিলে নিউরন। তো চলো এবার এক এক করে আমরা সেন্সরি ব্যাপারে জানি। কি বলেছে দেখো, সেন্সরি নিউরনের কথায় যদি আসি, এখানে কি বলেছে, আচ্ছা স্পেলিং, অন্তর্বাহী বা সংজ্ঞাবাহী বা সেন্সরি বা এভারেন্ট নার্ভ, গ্রাহক অঙ্গ থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে উদ্দীপনা নিয়ে যায়। কিছুক্ষণ আগে ছবি তো দেখলে, গ্রাহক থেকে উদ্দীপনা কথা নিয়েছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে। যেমন নাম দিয়েছে কি, অলফ্যাক্টরি স্নায়ু, অপটিক স্নায়ু। অপটিক স্নায়ু কি, চোখের সাথে। অলফ্যাক্টরি কি, ঘ্রাণের সাথে। ঘ্রাণ মানে যে আমরা যে বাইরে যখন থাকি বা বাড়িতে মা রান্না করছে সেই সময় যে ঘ্রাণটা পাচ্ছি সেটা হচ্ছে অলফ্যাক্টরি। বহির্বাহী বা আজ্ঞাবহ স্নায়ু কি, যেটা সারা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে কারকে নিয়ে যায়, অর্থাৎ ওই যে তুমি এখনই দেখলে যেটা মোটর নাম বললাম, ইনফরমেশন। আর মিশ্র কি, গ্রাহকের অঙ্গ থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে উদ্দীপনা নিয়ে যায় এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে সারা কারকে নিয়ে যায়। মাঝে যে কনসেপ্টটা ক্লিয়ার করছে যেটা রিলে নিউরন, যেটা আমি কিছুক্ষণ আগে দেখালাম, এটা মিক্সড
এইবারে দেখো এখানে মিক্সড ব্যাপারটা চলে আসলে, তার মানে আমরা দুই ধরনের এখানে পড়লাম, একটা হচ্ছে সেন্সরি পড়েছি আর একটা হচ্ছে মোটর পড়লাম। তো স্যার মিক্সড বলেছে, এটা তো আমি বুঝতে পারলাম না। আচ্ছা ব্যাপারটা বুঝো ভালো করে, ছবি এঁকে দেখলে ভালো বুঝতে পারবে। ধরো এটা হাত, হাতের মধ্যে দিয়ে নিউরনগুলো যাচ্ছে, হাতের মধ্যে দিয়ে। এবার আমি তোমাকে যদি বলি সবুজ পাইপটা কি করেছিল, তুমি কিছুক্ষণ আগে বলবে যে স্যার খবর নিয়ে এসেছিল, ঠিক আছে। আর একটা পাইপ কি করছে, খবর নিয়ে যাচ্ছে, একটা নিয়ে আসছে একটা নিয়ে যাচ্ছে। তো যে খবর নিয়ে যাচ্ছে স্পাইনাল কর্ডে, কোথায় যাচ্ছে, স্পাইনাল কর্ডে বা সুষুম্নাকাণ্ডের দিকে যাচ্ছে, তো তার নাম কি বললাম, তার নাম হচ্ছে সেন্সরি। আর যে নিয়ে যাচ্ছে সে হচ্ছে মোটর। এই দুটো যদি একসাথে কোনো নার্ভের মধ্যে অবস্থান করে, এই দুই নার্ভ দ্বয়কে একসাথে বলা হয় মিক্সড নার্ভ। কি লিখেছে দেখো, গ্রাহক থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের উদ্দীপনা নিয়ে যায় এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের স্মারকে নিয়ে যায়। তার মানে যদি কোনো নার্ভ সেন্সরি এবং মোটর এই দুই ধরনের নার্ভ দিয়ে তৈরি, তবে সেটাকে বলা হয় মিক্সড নার্ভ। তাহলে স্যার আপনি যে এখন কিছুক্ষণ আগে বললেন রিলে নার্ভটা কি, রিলে নিউরনটা হচ্ছে, নিউরন বলেছে নার্ভ নয়, নার্ভ আর নিউরনের মধ্যে পার্থক্য আমি লাস্ট দিনে বুঝিয়েছিলাম। সেটা কি, অনেকগুলো নিউরন, নিউরনের গ্রুপ, সেটা তৈরি করে হচ্ছে নার্ভ। নিউরনের গ্রুপ তৈরি করে নার্ভ। আর রিলে নিউরন তাহলে কি, যেটা হচ্ছে সেন্সরি এবং মোটরের মাঝে সংযোগ স্থাপন করে। নেক্সট স্নায়ুগ্রন্থি। চলো স্নায়ুগ্রন্থি কি দেখো, তো আমরা একটা পার্ট কি দেখেছিলাম, এটা হচ্ছে ধরো, এটা কি, এটা হচ্ছে একটা স্নায়ু বা নিউরন, ঠিক আছে, সরি নিউরন, এটা নার্ভ কোষ। এইরকম ধরো অসংখ্য কোষ দেহ এরকমভাবে যুক্ত হয়ে গেছে। তাহলে এইখানে অসংখ্য কোষ দেহ যুক্ত হয়ে গেলে, যদি কোষ দেহগুলো যুক্ত হয় তাহলে ফুলে যায়, স্ফীত হয়ে যায়, সেই অংশটাকে বলা হয় গ্যাংলিয়ন। কি বলেছে দেখো, স্নায়ুগ্রন্থি। স্নায়ুগ্রন্থি কোনটা, কেন্দ্রীয় স্থানে কতগুলো নিউরনের কোষ দেহ একত্রিত হয়ে যে স্ফীত অংশ গঠন করে, যা সেই স্ফীত অংশকে গ্যাংলিয়ন বা স্নায়ুগ্রন্থি বলে। ঠিক আছে, বোঝা গেল। তার মানে অসংখ্য পরিমাণ কোষ দেহ, কিসের কোষ দেহ, নিউরনের কোষ দেহ একসাথে যুক্ত হয়ে তৈরি করছে গ্যাংলিয়ন বা তোমার স্নায়ু গ্রন্থি। এখানে কয়টা পয়েন্ট পড়ি দেখো, অমেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে প্রধানত স্পাইনাল কর্ডে গ্যাংলিয়ন থাকে। পরীক্ষায় আসতে পারে অমেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে গ্যাংলিয়ন কোথায় অবস্থান করে, সেটা হচ্ছে কি স্পাইনাল কর্ডে। আর মেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে গ্যাংলিয়নটা কোথায় হয়, এটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরে, অর্থাৎ প্রান্তীয় স্নায়ুতন্ত্রে। ঠিক আছে, প্রান্তীয় স্নায়ুতন্ত্র কোনটা এখন আবার বুঝিয়ে দিই। ধরো এটা হচ্ছে ব্রেন, এটা হচ্ছে স্পাইনাল কর্ড, ঠিক আছে, ব্রেন আর স্পাইনাল কর্ড। তাহলে এবার ব্রেন আর স্পাইনাল কর্ড থেকে যে সমস্ত নার্ভ বেরিয়ে যাচ্ছে তাদের কি বলা হয়, প্রান্তীয় স্নায়ুতন্ত্রের অংশ। এই প্রান্তীয় স্নায়ুতন্ত্রের অংশে যে নার্ভগুলো, সেটা হচ্ছে গ্যাংলিয়ন। নেক্সট দেখো, গ্যাংলিয়ন থেকে স্নায়ু উৎপন্ন হয় অবশ্যই, কারণ তুমি কিছুক্ষণ আগে দেখলে কোষ দেহগুলো এক জায়গায় হয়েছে এবং সেখান থেকে স্নায়ু উৎপন্ন হয়, অনেকগুলো নিউরন যুক্ত হয়ে তৈরি করে স্নায়ু। এখানে অনেকগুলো নিউরনের কি যুক্ত হয়েছে, অ্যাকসন, তাহলে বলতে পারি গ্রুপ অফ অ্যাকসন একসাথে আছে, এরাই তো তৈরি করে আলটিমেট কি, নার্ভ বানায়। তাহলে এখানে কথাটাও ঠিক যে গ্যাংলিয়ন থেকে বা স্নায়ুগ্রন্থি থেকে কি উৎপন্ন হয়, স্নায়ু উৎপন্ন হয়। অমৃত প্রাণীর ক্ষেত্রে গ্যাংলিয়ন মস্তিষ্কের রূপে কাজ করে, নিউরো হরমোন সিক্রেট করে। খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, পরীক্ষার জন্য মনে রেখো। অমৃত প্রাণীর ক্ষেত্রে গ্যাংলিয়া মস্তিষ্কের রূপে কাজ করে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অবস্থায় গ্যাংলিয়াকে নিউক্লিয়াই বলে, এই নামটা মনে রেখে, নিউক্লিয়াই। ঠিক আছে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র অবস্থায় গ্যাংলিয়াকে নিউক্লিয়াই বলে। এবার চলো আমরা দেখে নিই সাইন্যাপসের গঠন। সাইন্যাপসের গঠন বোঝার আগে একটা জিনিস ভালো করে বুঝতে হবে, সেটা হচ্ছে গঠন বুঝতে হবে আমাদেরকে। কিসের গঠন বুঝবো, এটা হচ্ছে স্নায়ু বা নিউরন বা নার্ভ কোষের ছবি। তো দেখো এখানে এটা নিউরনের কি কোন অংশ, দেখো এটা হচ্ছে কি নিউরনের কোষ দেহ, কোষ দেহ, ঠিক আছে। এবার এটা যে অ্যাকশন, অ্যাকশনের পরবর্তী উপরে এরকম অংশ ছিল, তোমরা লাস্ট দিন এগুলো দেখেছো, এরকম অংশ ছিল, ঠিক আছে। এবারে
আমি এখানে বিস্তৃত যাচ্ছি না, আমি শুধুমাত্র এই পার্টের ছবিটা তোমাদেরকে দেখাতে চাইছি। এই যে অ্যাকশনের ছবিটা দেখছো, এর মধ্যে এরকমভাবে পজিটিভ নেগেটিভ অবস্থান করে, ঠিক আছে? যখন ধরো বাইরের দিক থেকে কিছু স্পর্শ হলো কোনো ত্বকের উপরে, তো স্নায়ুতন্ত্রে কি হয়, এই যে জায়গাগুলো আছে এগুলো পরিবর্তিত হয়, তাহলে ভিতরে হয়ে যাবে পজিটিভ, বাইরে নেগেটিভ, এইভাবে সামনের দিকে এগোতে থাকে। আরেকবার বলছি, ধরো কিছু তুমি স্পর্শ করলে কি হয়, এই যে অ্যাকশনের যে পার্টটা, এর মধ্যে যে বাইরের দিকে পজিটিভ ছিল আয়ন আর ভিতরের দিকে নেগেটিভ, এটা পরিবর্তিত হয়ে যায় এবং এটা সামনের দিকে যায়। তো একটা অ্যাকশনের শেষ প্রান্তে কি আছে, এরকম একটা ফোলা অংশ আছে, পরবর্তী অ্যাকশনের একটা এরকম অংশ আছে, এদের যুগে যে মাঝে গ্যাপ, এটাকে বলা হয় সাইনেপটিক ক্লেফট। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে প্রি সাইনেপটিক নব, এটা হচ্ছে পোস্ট সাইনেপটিক নব। আমি কি বলছি কথাটা, একটা পূর্ববর্তী নিউরনের শেষ প্রান্ত আর পরবর্তী নিউরনের শেষ প্রান্ত হতে পারে, অথবা ডেনড্রন হতে পারে। তো দুটোর মাঝে যে অবস্থান তাদেরকে বলা হয়, এই জায়গায় বলে সাইন্যাপস। আর সাইন্যাপসের মাঝে যে স্থান ফাঁকা স্থান সেটা বলে সাইনেপটিক ক্লেফট। এইটুকু বুঝতে পেরেছি জায়গাটা। এইবারে কি হয় দেখো, এটা যদি আমরা একটু ভালো ডিটেলস ডায়াগ্রাম ড্র করি, এটা হচ্ছে একটা নিউরন, এটা হচ্ছে একটা নিউরনের অংশ। তাহলে এই দুটোর মাঝে এটা হচ্ছে সাইন্যাপস। এখানে প্রচুর পরিমাণে ছোট ছোট ভেসেল থাকে। এখানে তোমরা কিছুক্ষণ আগে কি দেখলে, এই যে মাইনাস 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 ছিল, তাই না? তো বাইরের দিকে প্লাস হয়ে গেছে। যখনই এটা হবে, এই যে দেখো নিউরো ট্রান্সমিটার ভেসিকেল বলে এগুলোকে, এই নিউরো ট্রান্সমিটারের যে ভেসিকেলগুলো আছে দেখতে পাচ্ছ, এগুলো এইভাবে অবস্থান করে। এবার নিউরো ট্রান্সমিটার যে ভেসিকেলগুলো আছে, এগুলো যখন প্রি সাইন্যাপটিক নভ, এইখানে এর দেওয়ালের বাইরে কিছু চ্যানেল থাকে, যেমন ক্যালসিয়াম চ্যানেল। এই ক্যালসিয়াম চ্যানেল থেকে তোমার যখনই এই পজিটিভ নেগেটিভ ঘটনাটা ঘটে, প্রথমে ছবিতে কি দেখলে, বাইরের দিকে থাকে পজিটিভ এবং ভিতর দিকে নেগেটিভ। এটা যদি উল্টো হয়ে যায়, ভিতরের দিকে পজিটিভ হয়ে যায়, একদম বাইরের দিকে নেগেটিভ, কখন হয়, যখন কেউ স্পর্শ, তাপ, চাপ এগুলোর কারণে। তখনই কি হয়, এই নিউরো ট্রান্সমিটার যুক্ত যে ভেসিকেল, ঠিক আছে, আমি লিখে দিচ্ছি, নিউরো ট্রান্সমিটার ভেসিকেল, এই ভেসিকেলগুলো কি হয়, ক্যালসিয়াম তখন প্রবেশ করতে শুরু করে। আর ক্যালসিয়াম আসলে এরা একদম পাগলের মতো হয়ে যায়। নিউরো ট্রান্সমিটার যেগুলো থাকে কি না, এরা এখান থেকে বেরিয়ে যায়, ফেটে যায়। আর ফেটে গেলে এখান থেকে এরা রিলিজ হয়ে যাবে, এখানে বেরিয়ে যাবে। আর এই জায়গায় যখন বেরিয়ে যায়, এই পরবর্তী নিউরনের অংশে কিছু দরজা আছে। এই দরজার মধ্যে ভালো করে লক্ষ্য করো, কি হয়, এই অংশগুলো এই জায়গায় চলে আসে, দরজা দিয়ে ভিতরে প্রবেশ করার চেষ্টা করে। আর যখনই ভিতরে প্রবেশ করে, সাথে সাথে এই দিকে আবার কি ছিল, প্রথমে প্লাস ছিল, পজিটিভ পজিটিভ পজিটিভ, নেগেটিভ নেগেটিভ নেগেটিভ। যখনই এই নিউরো ট্রান্সমিটারগুলো আসে, একে প্লাস বানায় বা নেগেটিভ হতে শুরু করে, একে প্লাস বানাবো, একে নেগেটিভ হবে। এইভাবে ঘটনাটা চলতে চলতে পরবর্তী নিউরনে খবর পৌঁছায়। তো তোমাকে মনে রাখতে হবে, ক্যালসিয়াম কখন প্রবেশ করবে, যখন আমাদের স্নায়ুর যে শেষ প্রান্ত সেখানে যখন পজিটিভ নেগেটিভ মানে চেঞ্জ হবে, ঠিক আছে, এটাকে পোলারাইজড বলা হয়। পোলারাইজেশন, ডিপোলারাইজেশন, আমি লিখে রাখছি, পোলারাইজেশন। তোমাদের যদিও সিলেবাসে এগুলো মনে নেই, হালকা টাচ আছে। এবং ডিপোলারাইজেশন, ডিপোলারাইজেশন, এই দুটো ঘটনা ঘটলে কি হয়, ক্যালসিয়াম বাইরে থেকে প্রবেশ করবে। ক্যালসিয়াম প্রবেশ করার জন্য এগুলো কি থাকে, এগুলো হচ্ছে চ্যানেল, ক্যালসিয়াম ভোল্টেজ গেটের চ্যানেল, ঠিক আছে। যখনই প্রবেশ করবে ক্যালসিয়ামগুলো, তখনই নিউরো ট্রান্সমিটার যুক্ত যে ভেসিকেল, এগুলো ফেটে যাবে আর নিউরো ট্রান্সমিটারগুলো রিলিজ হয়ে যাবে, দিয়ে পরবর্তী নিউরনে চলে যাবে। ওটা সম্পর্কে দেখো এখানে লেখা হয়েছে, এটা কি বলেছে দেখো, এটি একটি নিউরনের অ্যাকশনের প্রান্তীয় স্ফীত একটি পণ্যমান ডেনড্রাইট বা কোষদ্রব অ্যাকশনের আনুবেক্ষিক সংযোগস্থল।
এর মধ্যে দিয়ে নিউরোট্রান্সমিটারের সাহায্যে উদ্দীপনা সঞ্চারিত হয়, একে সাইনাস বলে। সাইনাসের গঠনকারী নিউরন প্রি সাইনেপটিক পর্দা এবং পরবর্তী নিউরনের সাথে পোস্ট সাইনেপটিক পর্দা বলে। এই যে আমি কিছুক্ষণ আগে বোঝালাম, এটা হচ্ছে প্রি সাইনেপটিক, এই পুরো পার্টটা গোলটা, এটা পোস্ট সাইনেপটিক নোব। ঠিক আছে, প্রি সাইনেপটিক পর্দা ও পোস্ট সাইনেপটিক পর্দার মধ্যে ডিস্টেন্সটা দেখো, 200 অ্যাংস্ট্রম থেকে 300 অ্যাংস্ট্রম ফাঁকা থাকে, এটাকে কি বলে? সাইনেপটিক ক্লেফট। প্রি সাইনেপটিক নিউরনের সাইটোপ্লাজমে অবস্থিত পর্দাগুলির থলিগুলিকে সাইনেপটিক ভেসিকল বলে। উপযুক্ত স্নায়বিক আবেগের প্রভাবে সিএ প্লাস দ্বারা ভেসিকেল থেকে যে সকল রাসায়নিক পদার্থ খরিত হয়ে স্পন্দন পরবর্তী বাধার সৃষ্টি করে, সাহায্য করে, সে সকল রাসায়নিক নিউরো ট্রান্সমিটার বলে, যেটা আমি কিছুক্ষণ আগে তোমাদের বোঝালাম। পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট কিছু নিউরো ট্রান্সমিটার নাম পরীক্ষায় তোমাদের এবারে আসছে, সেটা কি? অ্যাসিটাইল কোলিন, এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, ডোপামিন, গাবা, ব্রেডিকাইন। এর মধ্যে গাবা বাধানকারী নিউরো ট্রান্সমিটার, যদি বলে কোন নিউরো ট্রান্সমিটার স্নায়বিক উদ্দীপনা বাধাতে সাহায্য করে, সেটা হচ্ছে গাবা। এটা ভালো করে কিন্তু পড়ে রেখো। পূর্ববর্তী নিউরন থেকে স্নায়বিক আবেগ একমুখী পরিবর্তন, এটা কিন্তু অলওয়েজ মনে রেখো। স্নায়বিক উদ্দীপনা কিন্তু দ্বিমুখী হতে পারে না, এটা অলওয়েজ কি? একমুখী। ঠিক আছে, চলো নেক্সট হচ্ছে দেখো আমাদের মস্তিষ্কের অংশ। মস্তিষ্কের মধ্যে যদি আমরা এই অংশটি বার করে নিই, সব থেকে বাইরে দেখবে চুলের নিচে স্কিন থাকে, তাই তো? স্কিনের পরে দেখবে শক্ত একটা বোনস থাকে, হাড়, সেটাকে স্কাল বলা হয়। তারপরে দেখো 3টে লেয়ার থাকে, ডুরামেটার, অ্যারাগনয়েডোমেটার আর পিয়ামেটার। এই 3টে লাইনকে মিলে বলা হয় মেনিনজেস। তোমার পরীক্ষা আসবে যে মস্তিষ্কের আবরণীকে কি বলা হয়? মস্তিষ্কের আবরণীর নাম হচ্ছে মেনিনজেস। বোঝা গেল? মেনিনজেস কি কি দিয়ে তৈরি? ডুরামেটার, অ্যারাকনয়েড মেটার আর একটা হচ্ছে পিয়া ম্যাটার। এটা কিন্তু আসবে। এখানে দেখো মেনিনজেস কি? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে মস্তিষ্ক ও সুষমাকাণ্ডের বাইরে। তাহলে সুষমাকাণ্ডের আবরণীর নামও হচ্ছে মেনিনজেস, মস্তিষ্কের আবরণীর নামও হচ্ছে মেনিনজেস। বাইরে অবস্থিত ত্রিস্তরীয় রক্ষণাত্মক যোগকলা পর্দাকে মেনিনজেস বলে। বোঝা গেল এইটুকু পার্ট? মেনিনজেসের স্তর 3টি হলো ডুরামেটার, অ্যারাগনোমেটার, পিয়ামেটার। ডুরামেটার ও অ্যারাগনোমেটার মধ্যবর্তী স্থানকে সাব ডুরাল স্পেস বলে। কোনটা কথা বলছে? ডুরামেটার আর অ্যারাগনোমেটারের মাঝে। আর অ্যারাগনয়েড ম্যাটার পিয়ামেটার মাঝে এসে সাব অ্যারাগনয়েড স্পেস বলে। এই দেখো এই পার্টটা, অ্যারাগনয়েড ম্যাটার আর পিয়ামেটারের মাঝে যে স্থানটা। লাস্ট হচ্ছে কেন্দ্রীয় সন্ধিতন্ত্রকে বাইরের আঘাত থেকে রক্ষা করে। ঠিক আছে, চলো দেখে নিই আমাদের পরবর্তী পয়েন্ট কি রয়েছে। করোটিয় স্নায়ু। ঠিক আছে, তো এই করোটিয় স্নায়ু কি? একটা বিষয় হচ্ছে যদি কোনো স্নায়ু মস্তিষ্ক থেকে নির্গত হয় তাহলে সেটাকে করোটিয় স্নায়ু বলে। যেমন করোটিয় স্নায়ু সরাসরি মস্তিষ্ক থেকে নির্গত হয়। এখানে এক্সট্রা পয়েন্ট মনে রেখো, মৎস্য ও উভচরে 10 জোড়া করোটিড স্নায়ু থাকে, এদের 11 আর 12 নাম্বার করোটিড স্নায়ু থাকে না। মানুষের ক্ষেত্রে কত জোড়া থাকে? মানুষের ক্ষেত্রে টোটাল 12 জোড়া মস্তিষ্ক থেকে স্নায়ু উৎপত্তি লাভ করে। সরীসৃপ, পক্ষী ও স্তন্যপায়ীতে 12 জোড়া করোটিড স্নায়ু থাকে। তাহলে এখানে মনে রাখবে করোটিড স্নায়ু মানে কি? যেটা মস্তিষ্ক থেকে বেরিয়ে আসে। ঠিক আছে, আচ্ছা। সুষুম্না স্নায়ু মানে কি? যে সমস্ত স্নায়ু স্পাইনাল কর্ড থেকে আসছে। সুষুম্না স্নায়ু মিশ্র স্নায়ু দ্বারা গঠিত, এটা খুবই ইম্পর্টেন্ট। সুষুম্না স্নায়ু কি দ্বারা গঠিত? মিশ্র স্নায়ু, বা পরীক্ষায় এরকম কিছু কোশ্চেন আসতে পারে, সুষুম্না স্নায়ুর প্রকৃতি কি? তোমাকে জিজ্ঞাসা করলো সেন্সরি, মোটর, মিক্সড, কোনোটি নয়, তখন তোমার আনসার করতে হবে মিক্সড, মানে মিশ্র স্নায়ু। মানুষের দেহে 31 জোড়া সুষুম্না স্নায়ু রয়েছে, 31 জোড়া, খুবই ইম্পর্টেন্ট। আর তোমার মস্তিষ্কের ক্ষেত্রে ক্রেনিয়াল নার্ভে কটা দেখলাম? 12 জোড়া। ঠিক আছে, আচ্ছা নেক্সট একটা ডায়াগ্রাম প্র্যাকটিস করি আমরা, নাহলে বুঝতে পারবে না অ্যাকচুয়ালি কী পড়তে চলেছি। তো ডায়াগ্রামটা মনোযোগ দিয়ে শোনো, দেখো, তাহলে তোমার পুরো 100% কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। সেই ডায়াগ্রামটা লক্ষ্য করো, আমি ড্র করে দেখাচ্ছি আমি। আচ্ছা, এই জায়গায় লক্ষ্য করে দেখো যে আমরা একটা বিল্ডিং ড্র করছি, হ্যাঁ? তো 3টে পার্ট পাচ্ছ দেখতে, কেমনই দেখতে লাগছে 3টে পার্ট। এই পার্টটা লক্ষ্য করে দেখো, এখান থেকে শেষ অব্দি এরকম করে নেমে গেছে, এই অব্দি। এটাই আবার সামনের দিকে এভাবে ছুচুল হয়ে গেছে।
তাহলে যেটা ব্লু কালার দিয়ে দেখতে পাচ্ছ, মনে করো এর মধ্যে প্রচুর পরিমাণে জল আছে, ঠিক আছে। আর এই জায়গায় এই যে ব্লু কালার অংশ, এর দুপাশে দুটো অংশ ফুলের মতো আটকানো আছে, একটা বাঁ দিকে একটা ডান দিকে। বোঝা গেল? আচ্ছা, এবারে এর ঠিক উপরের দিকে এইরকম একটা অংশ থাকে, ঠিক আছে। এই জায়গায় লক্ষ্য করে দেখো, সামনের দিকে যদি কোনোভাবে আমরা এইরকম একটা অংশ দেখতে পাই, এই সামনের দিকে মার্কসের মতো লাগানো আছে। এই বিল্ডিংটা কয়তলা বিল্ডিং পেলাম দেখো, 3-4 তলা বিল্ডিং। আর পুরো এই বিল্ডিংটার মধ্যে একটা জিনিস, সেটা হচ্ছে এই যে জলটা গেছে, এই জলটা পুরো ভর্তি এর মধ্যে। এটা হচ্ছে একটা পুরো জল, নিচ থেকে উপর অব্দি পুরো জলে একদম ভর্তি, জলে জল হয়ে গেছে, আর কিচ্ছু না এখানে, ঠিক আছে। এবং এর সাথে এই জায়গায় যদি আমরা এই বিল্ডিংটা ভালো করে লক্ষ্য করি, তাহলে এই যে মার্কসের মতো অংশটা দেখতে পেলে, এর ঠিক নিচের দিকে একটা প্যারাশুট এভাবে ঝুলছে, এবং এই বিল্ডিংয়ের শেষের দিকে একটা প্যারাশুট আছে। তুমি ধরো সাঁতার কেটে এখান থেকে উপরের দিকে উঠছো, এবং ডান দিকে গেলে দেখলে যে ফুলের মতো অংশ আছে, এবং আবার উপরের দিকে উঠছো, এই পুরো এরকম একটা বিল্ডিং পাচ্ছ, যেখানে দেখছো প্যারাশুটের মতো অংশ লাগানো আছে। এবার এই জায়গায় দুদিকে এরকম অংশ আছে, ঠিক আছে। একটা অংশ দেখো, এখান থেকে একটা অংশ উঠে গেছে, দুটো কি আছে হেলিকপ্টারের মতো অংশ, হেলিকপ্টারে যে যখন মাটিতে ল্যান্ড করে তখন এরকম একটা থাকে না, এই চাকরিতে থাকে এরকম একটা অংশ। এইদিকে তুমি বিল্ডিংটার এই পাশটাতে, যেটা তুমি সামনের দিক থেকে একটা গোল আকৃতির অংশতে, ওই পাশটাতে রয়েছে, যেটা আমরা হালকা দেখতে পাচ্ছি, পুরোটা দেখতে পারবো না, হালকা দেখতে পাচ্ছি। কথা বোঝা গেল? তাহলে এই হচ্ছে এইটুকু অংশ তোমাকে মনে রাখতে হবে। এরপরে দেখো, এর পুরো দেখছি এর উপরে একটা ছাউনি আছে, ব্যাস মস্তিষ্কের গঠন শেষ। তুমি মনে মনে ভাবছো কী সব পড়াচ্ছেন স্যার, এগুলো কিছুই তো মাথায় ঢুকছে না। সব মাথায় ঢুকবে এখন। এখানে বিল্ডিংয়ের স্তর কয়টা? 3টে। তো প্রথম থেকে আসি, এই যে লাস্ট যে বিল্ডিংয়ের, এর নাম হচ্ছে মেডুলা অবলাঙ্গাটা। বোঝা গেল? এই যে রেড কালার যে অংশ দেখতে পাচ্ছ, এর নাম হচ্ছে সেরিবেলাম। বাংলায় লিখতে পারো লঘু মস্তিষ্ক, ঠিক আছে। এই যে মাঝের যে বিল্ডিংটা 2 নাম্বার, এর নাম হচ্ছে পন্স। পন্সের উপরে রয়েছে কি? মিড ব্রেন। কোন ব্রেন? মিড ব্রেন। এবং সব থেকে উপরের দিকে দেখো একটা অংশ, এই যে পুরো এই যে বিল্ডিংটা আছে, এই যে প্যারাশুটটা ঝুলছে, এর নাম পিটুইটারি। তাহলে এই প্যারাশুটের নাম কি? এর নাম হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড। বোঝা গেল? আচ্ছা, এইবারে যদি আমরা দেখি, এই সামনের দিকে মার্কসের মতো এই দিক থেকে যে আটকানো ছিল, এখানে দেখতে পাচ্ছ সবুজ কালার তুমি দেখতে পাচ্ছ, এই অংশটার নাম হচ্ছে হাইপোথ্যালামাস। তাহলে পিটুইটারি কোথায় রয়েছে? হাইপোথ্যালামাসের ঠিক নিচে অবস্থান করছে, হাইপোথ্যালামাস। এবং এই বিল্ডিংটারই এই যে গোল গোল দুটো অংশ দেখতে পাচ্ছ, এর নাম হচ্ছে থ্যালামাস। তাই এটা হচ্ছে থ্যালামাস, নিচে হাইপোথ্যালামাস, নিচে হচ্ছে পিটুইটারি। আর পুরো এটা জলে ভর্তি, নিচেও জল দেখতে পাচ্ছ এদিকে। এবং উপরের দিকে দেখো, এই জায়গায় যে দুটো এইচ আকৃতি দেখতে পাচ্ছ না, এইচ আকৃতির গঠন যে পেয়েছি, এখানেও কি হচ্ছে? জলে পরিপূর্ণ রয়েছে। এখানেও জলের পরিপূর্ণ রয়েছে। বোঝা গেল? এই যে অংশটা যেটা জলে পরিপূর্ণ রয়েছে এবং নিচ থেকে উপরের দিকে উঠছে, এই পার্টটার নাম আছে এগুলোর। প্রথমটা হচ্ছে ফার্স্ট ভেন্ট্রিকেল, ঠিক আছে। প্রথম প্রকোষ্ঠ বলতে পারো, গহ্বর, ফার্স্ট, এটার নাম হচ্ছে সেকেন্ড ভেন্ট্রিকেল। আর এই যে পুরো এই পার্টটা দেখতে পাচ্ছ, এটা, এর নাম হচ্ছে থার্ড ভেন্ট্রিকেল, থার্ড গহ্বর। আর এই পুরো পাইপটা হচ্ছে ফোর্থ। তো ব্রেনের মধ্যে কয়েকটা গহ্বর পেলাম? একটা, দুটো, তিনটে, চারটে, ঠিক আছে। এবার
তুমি যদি লক্ষ্য করো উপরের দিকে যে এই যে দেখো একটা পুরো সেট টাইপের অংশ রয়েছে, এর নাম হচ্ছে কর্পাস ক্যালোসাম। কি নাম বললাম? কর্পাস ক্যালোসাম। কর্পাস ক্যালোসাম। কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল? তো এই হচ্ছে পুরো ব্রেনের একটা স্ট্রাকচার। এই ব্রেনের মধ্যে সব থেকে বাইরের দিকে যদি আমরা দেখি, এইরকম করে একটা অংশ থাকে, এটার নাম হচ্ছে সেরিব্রাম। সেরি, ঠিক আছে? তাহলে মস্তিষ্কের মধ্যে শুরু থেকে একবার রিপিট করে দিচ্ছি। পুরো মস্তিষ্কটা দেখো বাইরের দিকে উপরে সবচেয়ে বড় আবরণ হচ্ছে সেরিব্রাম, ছোট্ট রেড কালারের অংশ হচ্ছে সেরিবেলাম, যেটাকে ইংরেজি বাংলায় বলা হয় লঘু মস্তিষ্ক। লঘু মস্তিষ্ক। আর সেরিব্রামকে বলা হয় গুরু মস্তিষ্ক। ঠিক আছে? থ্যালামাসের বাংলা থ্যালামাস, হাইপোথ্যালামাস হাইপোথ্যালামাসে বলা হয়। একটা পিটুইটারি গ্রন্থি, মেডুলা অবলাঙ্গাটা। এছাড়া মিড ব্রেন মানে হচ্ছে মধ্য মস্তিষ্ক। এটাকে সেতু মস্তিষ্ক বলা হয়। কেন দেখো? কারণ এর উপরে যে ব্রেনটা পুরোটা হচ্ছে গুরু মস্তিষ্কের পার্ট, আর মধ্য মস্তিষ্কের নিচের পার্টটা হচ্ছে তোমার পশ্চাৎ মস্তিষ্কের পার্ট। তো পরীক্ষায় প্রশ্ন আসে ব্রেন স্টেম কি? এখানে লিখে রাখছি ব্রেন স্টেম। ব্রেন স্টেম কি কি দিয়ে তৈরি? মেডুলা অবলাঙ্গাটা, মেডুলা অবলাঙ্গাটা প্লাস পন্স প্লাস মিড ব্রেন, এই তিনটে জিনিস দিয়েই তোমার হচ্ছে পুরো ব্রেন স্টেমটা তৈরি। কনসেপ্টটা ক্লিয়ার হলো? এইটুকু তোমার মনে রাখতে হবে। তো ব্রেনের যদি আমরা দেখি গুরুমস্তিষ্কের কয়টা ভাগ, তো এটা হচ্ছে এখানে দেখো টোটাল 4টে ভাগ, যেটা উপরের কভারিং কিছুক্ষণ আগে বললাম না, এই যে বাইরে দিকে পুরো কভারিং, এখানে মোটামুটি 4টে ভাগে ভাগ করা হয়। ফার্স্ট নাম হচ্ছে ফ্রন্টাল লোব, তারপরে হচ্ছে প্যারাইটাল লোব, অক্সিপিটাল লোব অ্যান্ড টেম্পোরাল লোব। বাকি তো দেখলে সেরিবেলাম, যেটা আমাদের ব্রেনের সব থেকে লঘু মস্তিষ্ক বলা হয়, আর নিচে হচ্ছে স্পাইনাল কর্ড। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে স্পাইনাল কর্ড কোথা থেকে শুরু হতে পারে, যে মেডুলা অবলাঙ্গাটা থেকে স্পাইনাল কর্ডটা কিন্তু শুরু হয়। আশা করি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার প্রত্যেকেরই। এখন আমরা দেখবো এক এক করে ফাংশন। ফার্স্ট, মস্তিষ্কের প্রধান অংশ সেরিব্রাল কর্টেক্স, দুটি হেমিস্ফিয়ার থাকে। মানে কেমন হেমিস্ফিয়ার দেখো, এই যে দেখো, ব্রেনটাকে যদি উপর দিক থেকে দেখো, এটা লেফট সাইডের ব্রেন, এটা রাইট সাইডের ব্রেন, এই দুটোকে হেমিস্ফিয়ার বলা হয়। আর হেমিস্ফিয়ার দুটো কার সাথে যুক্ত থাকে, কার মাধ্যমে? এই যে দেখো এই অংশটা রয়েছে, এর নাম হচ্ছে কর্পাস ক্যালোসাম। তাহলে আমাদের মস্তিষ্কে দুটো যে হেমিস্ফিয়ার আছে, আলাদা আলাদা পার্ট, বাম দিকের পার্ট ডান দিকের পার্ট, এই দুটো কার সাথে যুক্ত থাকে, কার মাধ্যমে? সেটা হচ্ছে সেরিব্রাল হেমিস্ফিয়ার পার্টটা হচ্ছে কর্পাস ক্যালোসামের মাধ্যমে। কি লিখেছে দেখো, কর্পাস ক্যালোসাম নামক যৌগিকতায় যুক্ত থাকে। অবস্থান গুরু মস্তিষ্কের বাইরের দিকে ধূসর বস্তু পুরো আবরণে সেরিব্রাল কর্টেক্স। এটা আমি বুঝিয়ে দিচ্ছি কিভাবে। ধরো এটা হচ্ছে ব্রেন, তো ব্রেনে ধরো এখান থেকে একটা তার নামছে, এখান থেকে তার নামছে, এখান থেকে একটা নিউরন নামছে, তার বলতে নিউরন বোঝাতে চাইছে। এরকম করে নিউরনগুলো আছে, এরকম নিউরনগুলো আছে। তো উপরি ভাগটাতে পুরো এরকম, এই যে পুরো উপরি ভাগটা দেখতে পাচ্ছ না, যেখানে ডট ডট মাথাগুলো দেখতে পাচ্ছ, এই মাথাগুলো আসলে কিছুই না, এরা হচ্ছে কোষ দেহ। কোষ দেহ। আর এইগুলো কি টাইপের হয়? এরা হচ্ছে পুরো এই যে কোষ দেহটা পাচ্ছ, এরা হচ্ছে গ্রে, ঠিক আছে, ধূসর বর্ণের। আর এদের যে লেজ মানে অ্যাকশনের যে পার্টটা, এটা হচ্ছে হোয়াইট। তো পরীক্ষা আসে মস্তিষ্কের বাইরের দিকে গ্রে ম্যাটার থাকে না হোয়াইট ম্যাটার, তো বাইরের দিকে থাকে হচ্ছে গ্রে ম্যাটার, এবং মস্তিষ্কের ভিতরের দিকে থাকে হচ্ছে হোয়াইট ম্যাটার। তো এটা পড়তে হবে। প্রাথমিক সেন্সরি অঞ্চল, চাপ, অনুভূতি, এগুলো নিজেরা পড়ে নেবে। ব্রোকা অঞ্চল, যেটা কথা বলতে সাহায্য করে। আর ওয়ারিং অঞ্চল, যেখানে ভাষা অনুবাদ করতে সাহায্য করে। ব্রোকাস এরিয়াটা এই জায়গায় রয়েছে, ব্রোকাস এরিয়া এখানে, যেটা হাইলাইট করলো। ব্যাস, এটা শেষ। নেক্সট হচ্ছে থ্যালামাস। দেখো কি পড়ছি, থ্যালামাস। থ্যালামাস কি হচ্ছে? এটাকে গুরু মস্তিষ্কের প্রবেশদ্বার বলা হয়, খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। গুরু মস্তিষ্কের নিচে তৃতীয় ভেন্ট্রিকেলের উভয় পাশে, আমরা কিছুক্ষণ আগে ভেন্ট্রিকেল পড়েছিলাম, দেখো তৃতীয় ভেন্ট্রিকেল, থার্ড ভেন্ট্রিকেলের উভয় পাশে বাঁ দিকে এবং ডান দিকে তোমার থাকে হচ্ছে থ্যালামাস। বোঝা গেল? কাজ, রিলে কেন্দ্ররূপে সেন্সরি তাপ চাপ এগুলো সেরিব্রাল কর্টেক্সে পাঠায়, মানে গুরু মস্তিষ্কে। থ্যালামাস মানুষের নিদ্রা জাগরণকে নিয়ন্ত্রণ করে। এগুলো পড়বে পয়েন্ট। নেক্সট পয়েন্ট হচ্ছে হাইপোথ্যালামাসের পার্টটা পড়বে। তৃতীয় ভেন্ট্রিকেলের মেঝেতে অবস্থান করে। স্বয়ংক্রিয় হাইপোথ্যালামাস সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্রে কাজ করে। হাইপোথ্যালামাস দেহের অবক্ষয় তাপ উৎপাদন কাজ করে। হাসি, ক্রোধ, কান্না দেহের জল ভারসাম্য রক্ষা করে।
মধ্য মস্তিষ্কের পার্ট, মধ্য মস্তিষ্কে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে টেকটাম, একটা পেডাঙ্কল। এইরকম বই দেখো, একটা হচ্ছে টেকটাম, একটা পেডাঙ্কল। মস্তিষ্কের তৃতীয় ভেন্ট্রিকল, চতুর্থ ভেন্ট্রিকল, পঞ্চমস্থলে অ্যাকুয়াডাক্ট অফ সিলভিশিয়াকে বেষ্টন করে অবস্থিত। অ্যাকুয়াডাক্ট সিলভেশন কোনটা? এই যে দেখো, এখানে হচ্ছে মিড ব্রেন, তো মিড ব্রেনের সামনে অ্যাকুয়াডাক্ট থাকে, যেটাকে বেষ্টন করে পুরো দিকে ঘিরে অবস্থান করে থাকে, এই দিক থেকে পুরোটা ঘিরছে। তো এখানে দেখানো সম্ভব না, এটা জাস্ট এইটুকুটা মনে রাখো যে মিড ব্রেন হচ্ছে এটা সংযোগ সেতু হিসেবে কাজ করছে। মধ্য মস্তিষ্কের টেকটাম অংশ দর্শন, শ্রবণ প্রতি কাজ করে, পেশিটান দেহভঙ্গিতে নিয়ন্ত্রণ করে। এই কাজগুলো ভালো করে পড়ো কিন্তু। এবার দেখো পন্স, পন্সের সেতু মস্তিষ্ক বলা হয়। আমি তোমাদের কিছুক্ষণ আগে বললাম, যেটা হচ্ছে মধ্য মস্তিষ্কও কিন্তু একটা সংযোগ স্থাপন মস্তিষ্ক বলে, সেতু মস্তিষ্ক পন্সের নাম। মধ্য মস্তিষ্কের নিচে মস্তিষ্কের চতুর্থ ভেন্ট্রিকুলার অঙ্কদেশে অবস্থান করে। পন্সের নিউমোট্যাকটিক অ্যাপনিস্টিক কেন্দ্রের রূপে শ্বাসকার্য নিয়ন্ত্রণ করে। মূত্রথলি ডেট্রোসার পেশি, ডেট্রোসার পেশি হচ্ছে এই যে ধরো মূত্র আমরা কিছুক্ষণ ধরে রাখতে পারছি, এটাকে নিয়ন্ত্রণ করে। লালা গ্রন্থি থেকে লালারস ক্ষরণ, অশ্বগ্রন্থি থেকে অশ্বি ক্ষরণে সাহায্য করে। লোকোমোসে দুটি সেরিবেলামে হেমিস্ফেরে ভার্মিস নামক স্নায়ুযুক্ত যুক্ত থাকে, আর এটা তোমার শেষ দিকে অবস্থান করলে এটা বাকিটা নিজে পড়ে নিও, এটা সেরকম কিছু নেই এখান থেকে, ঠিক আছে। আর সুষুম্না শীর্ষক পন্সের নিচে অবস্থান করে, এটা পড়িয়েছি আগে। হাঁচি, কাশি, বমন, লালাক্ষণ এগুলো সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে, এটা পড়ে নিও একবার। এবারে আসছে দেখো, এই যে ভেন্ট্রিকেল গুলো পেলাম না, এই ভেন্ট্রিকেলের মধ্যে একটা লিকুইড থাকে, এই যে জলের কথা বারবার বলছেন, জল তো না, ওই লিকুইডটার নাম হচ্ছে সিএসএফ, সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। একজন পূর্ণবয়স্ক মানুষের সেরিব্রোস্পাইনাল পরিমাণ হচ্ছে 150 ml। অবস্থান মস্তিষ্কের ভেন্ট্রিকেলে সূক্ষ্মাকাণ্ডের নিউরোসিলে মেনিঞ্জাসের সাব অ্যারকানয়েড স্তরে থাকে। মস্তিষ্কের সূক্ষ্মাকাণ্ডের পুষ্টি প্রদান করে, কেন্দ্রীয় সন্তানকে সিক্ত রাখতে সাহায্য করে। এই পার্টগুলো পড়ে নিই। লাস্ট পয়েন্ট, মস্তিষ্কের প্রকোষ্ঠকে ভেন্ট্রিকল বলে। ভেন্ট্রিকলের পার্ট দেখো, ফ্রন্টাল লোব, প্যারাইটাল লোব, অক্সিপিটাল, টেম্পোরাল। আমি তো তোমাকে কিছুক্ষণ ছবি আগে দেখালাম, ছবি তো দিয়েছিলাম না, এই যে ব্রেনের যে বিভিন্ন পার্টগুলো, এই যে কিছুক্ষণ আগে পেলে তোমরা, এই পার্টটাই তোমাদের এই জিনিসটা ডিসকাস করা হয়েছে। তত আশা করি সমস্যা হবে। টেম্পোরাল লোব কী করে, প্যারাইটাল লোব কী করে, এই জায়গাগুলো তোমাকে পড়তে হবে। এবার লাস্ট পার্ট যেটা পড়বে সেটা হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া, ঠিক আছে। প্রতিবর্ত ক্রিয়ার পথটা শুধু বলে দিচ্ছি, এখানে কিছু লাগবে না। সেখান থেকে হচ্ছে সহজাত প্রতিবর্ত ক্রিয়ার, প্রতিবর্ত ক্রিয়া মানেটা কি দেখো। প্রতিবর্ত ক্রিয়া কথা অর্থ হচ্ছে যে ধরো তুমি হেঁটে আছো রাস্তা দিয়ে, পায়ের মধ্যে কাটা বিঁধলো, সাথে সাথে পাটাকে তুলে নিলে, তো এটা। এবার ধরো অন্ধকার রাস্তায় হেঁটে যাচ্ছ, হঠাৎ করে তোমার চোখের সামনে লাইট ফেললো, চোখের পাতা বন্ধ হয়ে যাবে। তো এই যে ব্যাপারগুলো, এটা হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া। তো প্রতিবর্ত ক্রিয়ার সম্পর্ক পরীক্ষায় যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে কে করেছিল, সেটা হচ্ছে রুশ বিজ্ঞানী ইভান প্যাভলভ, ঠিক আছে, এটা করেছিল। আর এখানে প্রতিবর্ত ক্রিয়ার ক্ষেত্রে যে ব্যাপারটা আসবে, একটা সিকোয়েন্স মনে রাখতে হবে। ধরো উদ্দীপনা গ্রহণ হচ্ছে, তারপরে এখান থেকে ধরো সেন্সরি নার্ভ নিয়ে যাচ্ছে, সেন্সরি স্নায়ু নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে? এটা নিয়ে যাচ্ছে স্নায়ু কেন্দ্রে নিয়ে যায়, স্নায়ুকেন্দ্রে। আর স্নায়ুতন্ত্র থেকে চেস্টীয় মানে মোটর নিউরনের মাধ্যমে যাবে, আর শেষে কারকে, মানে যে অঙ্গটা হাত ছোঁয়াছিল, ওই যে প্রথম যে ছবিটা পড়িয়েছিলাম, এটা এই পয়েন্টটা মনে রাখো। প্রথম যে ছবিটা তোমার দেখালাম না, এই যে হাতটাকে সরিয়ে নিচ্ছে, তো এই পার্টটা হচ্ছে কারকে। তো এই জায়গাটা মনে রেখো, তাহলেই হবে। আর সেখান থেকে সেরকম কিছু লাগবে না, আশা করি। তোমাদের সিলেবাস এই পর্যন্তই, ঠিক আছে। চলো আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ সো মাচ।